বারাণসী, যার অলিগলিতে লুকিয়ে রয়েছে কতই না ইতিহাস আর কতই না পৌরাণিক গল্প। আজকের ব্লগে তোমাদের তেমনই কিছু ঐতিহাসিক ঘটনা দিয়ে অবগত করাবো। তোমাদের বলবো কী করে এই বারাণসীর উৎপত্তি, কিভাবে এই বারাণসী যে কোনো প্রাকৃতিক বিপর্যয় দিয়ে সবসময় অক্ষত থাকে। এছাড়াও তোমাদের নিয়ে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে, তার সঙ্গে কালভৈরব মন্দিরেও। এছাড়াও বলবো কিছু রহস্যময় ঘটনার কথা, আর দেখাবো বারাণসীর এক বিশেষ আকর্ষণ, সন্ধেবেলায় এখানে ঘাটের তীরের লেজার শো। তাই বন্ধুরা, তোমাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে, যাতে কোনো ঘটনার গল্প তোমাদের মিস না হয়ে যায়। আর বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখো কিন্তু ভিডিও লাইক করো না। তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, ভিডিওটা প্লিজ লাইক করো, কারণ তোমরা যত ভিডিওটা লাইক করবে ইউটিউব তত আমার ভিডিওটাকে আরও মানুষজনের কাছে পৌঁছাবে। তাই ফ্রেন্ডস, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকের ব্লগ শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ বারাণসী ট্রিপের সেকেন্ড দিন। ফ্রেশ হতে যাওয়ার আগে একটুখানি ব্যালকানিতে চলে এলাম একটু রোদের মজা নিতে। কালকে এতটা রোদ ছিল না, বেসিক্যালি কালকে অনেকটাই কুয়াশা ছিল, তবে আজকেও কুয়াশা আছে। কারণ কুয়াশা না থাকলে তোমরা ওপাশের মানিকার্ণিকা ঘাট আর দশাশ্বমেধ ঘাট দেখতে পারতে, কিন্তু কালকের তুলনায় আজকে কুয়াশাটা অনেক অনেক কম, ওই জন্য বাইরে দাঁড়িয়েও মজা লাগছে। আর ঠান্ডাটাও কম, কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল, আজকে ঠান্ডাটা কম। তাই চলে এলাম একটু ঘাটটা দেখতে সকাল সকাল। তবে একটা জিনিস বলি, যেহেতু আমার এটা এই রাজা হরিশ্চন্দ্র ঘাটের একদম পাশে, তো রাজা হরিশ্চন্দ্র ঘাটে যেটা বলেছিলাম, এটা মহাশ্মশান, এখানের আগুন জ্বলন্ত অগ্নিকুণ্ড কখনো নেবে না, সীতার আগুন নেবে না কখনো, সেটা কালকে রাতেও প্রমাণটা পেলাম। কারণ কালকে সারা রাত এখানে মৃতদেহ দাহ করা হয়েছে। আর এখানে অনেক ছাগল রয়েছে, হনুমান রয়েছে, বেজি, অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি। বেরালাম হোটেল দিয়ে, যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির, পুজো দেব। স্নান টান করে আর কোনো ঠান্ডাই লাগছে না, দারুণ লাগছে ওয়েদার এখন এই সামনের মোড় থেকে, চক থেকে টোটো নিয়ে সোজা কাশী বিশ্বনাথ মন্দির। একটা টোটো করে নেবো, দেখি কত নেয়। मंदिर 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 कितना? 100 हाँ 100 रुपये। चलो 100 টাকায় ঠিক হলো। কাশী বিশ্বনাথ মন্দির যেতে হলে বন্ধুরা তোমাদের আসতে হবে গোদালিয়াতে, এবং বিশ্বনাথ গলি দিয়ে অতি সহজেই তোমরা মন্দির দর্শন এবং পুজো দিতে পারবে। বর্তমানের কাশী বিশ্বনাথ মন্দির রানী অহল্যাবাই হোলকার দ্বারা 1780 খ্রিস্টাব্দে পুনর্নির্মিত হয়, এবং তার অনেক বছর বাদে 1857 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং 100 কেজি সোনা দিয়ে এই মন্দিরের চূড়া বাঁধিয়ে দিয়েছিলেন। তারপর থেকে অনেকেই দেবাদিদেব মহাদেবের এই মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলে থাকেন। মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানবাপী কুয়ো, যেই কুয়ো মহাদেব নিজে স্বয়ং ত্রিশূল দিয়ে খনন করেছিলেন, এবং এখানে একটি মান্যতা আছে যে এই কুয়োর জল কেউ খেলে তার মধ্যে জ্ঞান ও চেতনার উন্মোচন হয়। কাশী বিশ্বনাথ মন্দিরের সাথে এখানে কার্তিক, বিষ্ণু, গণেশ, পার্বতী এবং শনিদেবেরও মন্দির আছে। এছাড়াও এখানে রয়েছে মাতা অন্নপূর্ণার মন্দির, যেখানে প্রত্যেক দিন কয়েক হাজার ভক্ত পুজো দিয়ে থাকেন, এবং এখানেই রয়েছে কাশী অন্নপূর্ণা ভোজনালয়, যেখানে প্রত্যেক দিন বিনামূল্যে কয়েক হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে থাকেন। এখান থেকে প্রসাদ, ফুল, মালা, গঙ্গা জল, দুধ, দুর্বা সব নিয়ে চলে যাব মন্দিরের পথে পুজো দিতে। বিশ্বেশ্বর মহাদেবের জ্যোতির্লিঙ্গের
মন্দির, শ্রী শ্রী কাশী বিশ্বনাথ ধাম। ওম নমো পার্বতে পতে, হর হর মহাদেব। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, অন্নপূর্ণা মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি লাঞ্চ করতে। ওখান থেকে আজকে নৌকা করে পুরো ঘাটগুলো ঘুরবো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সকাল দিয়ে না খেয়ে নিয়ে আগে চলো। লাঞ্চ হয়ে গেল করা, রিক্সা করে যাচ্ছি কালভৈরব মন্দির। হাঁটতে ইচ্ছা করলো না, অনেকটাই হাঁটছি সকাল দিয়ে। এখন যাচ্ছি কালভৈরব মন্দির, তো তোমাদের রাস্তাটা দেখাই। কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরেই রয়েছে কালভৈরব মন্দির। পৌরাণিক মান্যতায় কালভৈরবকে কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তাও বলা হয়। তার সাথে সাথে এটাও মান্যতা আছে যে কালভৈরব মন্দির দর্শন না করলে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন পূর্ণতা পায় না। তাছাড়াও বারাণসীর প্রাচীন মন্দিরগুলির মধ্যে এই কালভৈরব মন্দির সবচেয়ে প্রাচীন। তবে বন্ধুরা, তোমাদের মনে হয়তো কালভৈরব নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, তাই তোমাদের কাছে কিছু পৌরাণিক ঘটনা গল্পের আকারে তুলে ধরছি। চলে এসেছি কালভৈরব মন্দির। এই সামনেরটাই হলো কালভৈরব মন্দির যাওয়ার এন্ট্রেন্স। এখান দিয়ে ভেতরে চলে যাব টুয়ার্ডস কালভৈরব মন্দির, কালভৈরব মহাদেবের দর্শন করতে। চলো এগিয়ে পড়ি। এই মেঘালয়ায় জঙ্গল থেকে পান নিয়ে খেয়েছিলাম পাতা ছিঁড়ে, আর এখানে বেনারসে এসে বেনারসি পান খাচ্ছি। এই দাদা পান বানাচ্ছে, ভাঙের গুলি। ভাঙের গুলি। সৃষ্টির প্রাক্কালে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মদেবের মধ্যে এক দ্বন্দ্ব শুরু হয় এবং তারা দুজনেই নিজেদেরকে সৃষ্টির পালনকর্তা বলে মনে করতে থাকেন। সেই দ্বন্দ্ব না কমতে থাকায় সেখানে 4 বেদের উপস্থিত হন এবং তাদেরকে বলেন, এই সৃষ্টির সব কিছুই মহাদেবের হাতে। সৃষ্টির অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনিই নির্ধারণ করেন। এই কথা শুনে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মদেব দুজনেই উপহাস করতে থাকেন। তাই সেখানে কিছুক্ষণ বাদে প্রকট হন দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণু এবং ব্রহ্মদেবের উদ্দেশ্যে বলেন যে সৃষ্টির আদি থেকে অন্ত, ভূত থেকে ভবিষ্যৎ সব কিছুই মহাদেবের হাতেই ন্যস্ত। তারপরেও তাদের দ্বন্দ্ব থামতে না থাকায় মহাদেব ক্রুদ্ধ হয়ে পড়েন এবং তার ক্রোধ থেকে উৎপত্তি হয় এক শক্তিশালী এন্টিটির, তারই নাম কালভৈরব। আর এই কালভৈরবই ব্রহ্মদেবের অহংকার দমনের জন্য ব্রহ্মদেবের পঞ্চম মাথা কেটে বাদ দিয়ে দেয়। আর এই ঘটনার পরেই ভগবান মহাদেবের প্রথমবার ব্রহ্ম হত্যার পাপ লেগে যায়। পুরাণে বর্ণিত আছে যে স্বয়ং মহাদেবী কালভৈরবকে কাশী চলে আসতে বলেন এবং কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তা বানিয়ে দেন। তাই তো কালভৈরব মন্দির দর্শন না করলে এখানের কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনও পূর্ণতা পায় না। তবে বন্ধুরা, প্রাচীন কিছু মান্যতায় ভগবান ব্রহ্মার যে পঞ্চম মাথাটা যেখানে পড়েছিল সেই জায়গাতেই নাকি বর্তমান কালভৈরব মন্দির প্রতিষ্ঠিত। হিন্দু তন্ত্রশাস্ত্রে ভগবান শিবের এই উপদেবতা কালভৈরব এক অনন্য স্থানের অধিকারী। এখন যাচ্ছি সেই কালভৈরব বাবার মন্দিরে। চলো এগিয়ে যাই। এবার কালভৈরব মন্দিরে পুজো দেব।
দেবাদিদেব মহাদেবের 19টা অবতারের মধ্যে এই কালভৈরব অবতার শিবের পূর্ণ অবতার নামে খ্যাত। কারণ এই কালভৈরব অবতার শিবের সম্পূর্ণ শক্তির অধিকারী। আর এই কালভৈরব ভগবানের প্রধান বাহন হলো কুকুর। তাই অনেকেই কুকুরকে আঘাত করতে মানা করে থাকেন, কারণ তাতে ভগবান কালভৈরব রুষ্ট হন। কালভৈরব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। এবার এখানেই কাছের ঘাট থেকেই নিয়ে নেব একটা বোট নিয়ে চলে যাব মণিকর্ণিকা ঘাট। বাদবাকি যা ঘাটের ট্রিপগুলো আছে ওখান দিয়েই করবো। চলো এগিয়ে যাই। এই ঘাটটার নাম হলো গণেশ ঘাট। এখন এসে গেছি গণেশ ঘাট। এখন গণেশ ঘাট থেকে নৌকা নিয়ে অন্যান্য ঘাটগুলো ঘুরে দেখব। অন্যান্য ঘাটের মধ্যে এই ঘাটটাও খুবই সুন্দর, দারুণ। আর এই গণেশ ঘাটের পাশেই রয়েছে এক গেস্ট হাউস। অনেক ট্যুরিস্ট এখানে এসে থাকছেও। তোমরা চাইলে তোমরাও কিন্তু এসে থাকতে পারো এই গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসের পাশেই রয়েছে ভোসলে ঘাট। আর এই ঘাটের সৌন্দর্যকে ত্বরান্বিত করছে এখানের এই ঘাট সংলগ্ন রাজবাড়িটা, যেটা ভারতবর্ষের স্থাপত্য শিল্পকলার এক নজিরবিহীন উদাহরণ। তবে বন্ধুরা, নৌকা ভ্রমণে যাওয়ার আগে তোমাদের আরেকটি মন্দির দেখাবো। সেটা হলো রত্নেশ্বর মহাদেব মন্দির, বা অনেকে একে বাঁকা মন্দির বা লিনিং টেম্পলও কিন্তু বলে থাকে, যাকে দেখলে ইটালির পিসা টাওয়ারের কথা মনে পড়ে যায়। যদিও ইটালির পিসা টাওয়ার 4 ডিগ্রি বাঁকা, কিন্তু এই রত্নেশ্বর মহাদেব মন্দির প্রায় 9 ডিগ্রি বাঁকা। তবে বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, এই মন্দিরের ভেতর কিন্তু কোনো দেবদেবীর বিগ্রহ নেই। আর এই মন্দির এতই কেন বিচিত্র তার গল্প বলার আগে তোমাদের বলবো কিভাবে কাশীনগরীর উৎপত্তি হলো, আর এখানে কিভাবে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের স্থাপনা করা হলো। সৃষ্টির প্রাক্কালে যখন দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী আকাশে ভ্রমণ করতে বেরিয়েছিলেন, তখন মাতা পার্বতী মহাদেবকে ব্রহ্মদেবের সৃষ্টি থেকে আলাদা একটি জায়গা নির্মাণ করতে বলেন। তাই মহাদেব তখন মহাকাশে 5 ক্রোশব্যাপী এক আনন্দ কাননের নির্মাণ করেন, এবং সেই আনন্দ কানন বা কাশীকে দেখে মাতা পার্বতী মুগ্ধ হয়ে পড়েন এবং মহাদেবকে অনুরোধ করেন যাতে এই আনন্দ কানন তিনি পৃথিবীতে স্থাপন করেন, যাতে পৃথিবীর জনজাতি তাদের দুঃখ কষ্ট বেদনা থেকে নিরাময় পায়। তাই মহাদেব মাতা পার্বতীর ইচ্ছার পূর্তি করতে এই আনন্দকাননকে পৃথিবীতে স্থাপন করেন এবং ভগবান নারায়ণকে এই স্থানে ধ্যান করে এখানের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, চেতনার আলো জাগিয়ে তুলতে। তবে এইখানে ধ্যান করতে করতে ভগবান নারায়ণের শরীর থেকে ঘাম বেরিয়ে আসতে থাকে, আর এই ঘাম সমগ্র কাশীকে জলমগ্ন করে দেয়। তখন মহাদেব কাশীকে রক্ষা করার জন্য সমগ্র কাশীকে তার ত্রিশূলে ধারণ করে নেন। তাই তো বন্ধুরা, আজও সেরকমই মান্যতা আছে যে কোনো বিপর্যয় থেকে এই কাশী সারা জীবন অক্ষত থাকবে, কারণ এই কাশীর রক্ষা করছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। তারপরে ভগবান নারায়ণ মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবকে এই স্থানে থেকে যেতে অনুরোধ করলেন। তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব দুজনে এখানে
একই সঙ্গে জ্যোতির্লিঙ্গ আকারে প্রকট হয়েছিলেন। তবে থেকেই এই জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ বা শ্রী বিশ্বেশ্বর মহাদেব নামে পরিচিত। তাই এই কাশী হিন্দুদের জন্য খুবই পবিত্র। এবার বন্ধুরা তোমাদেরকে বলবো কাশী আসার সেরা সময় কোনটা। তোমরা চাইলে বছরের যে কোনো সময় কাশী আসতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে তোমাদের বলবো তোমরা গরমকালটা পারলে অ্যাভয়েড করো, কারণ এখানে গরমকালে প্রচণ্ড তাপপ্রবাহ থাকে। আর এখানে আসার সেরা সময় হলো শীতকাল, মানে তোমরা অক্টোবর থেকে এপ্রিল মাস অবধি যে কোনো সময় আসতে পারো। আর শীতকালে এলে তোমরা এখানে রকমারি স্ট্রিট ফুডগুলোর আনন্দ উপভোগ করতে পারবে। আর এখানের সেরা খাবার মালাইও তোমরা শুধুমাত্র শীতকালেই পাবে। আমরা নৌকা বিহার সম্পন্ন করে চলে এলাম রত্নেশ্বর মহাদেব মন্দিরের পাশের ঘাটে। আর এবার তোমাদের বানারসের একটা বিশেষ জায়গা দেখাবো, যার অনেক পৌরাণিক গল্প রয়েছে। আর সেটা হলো মণিকর্ণিকা কুণ্ড। ঐতিহাসিক মান্যতায় এই কুণ্ড স্বয়ং ভগবান বিষ্ণু খনন করেছিলেন। আর তার সঙ্গে আরও এখানের পৌরাণিক গল্প রয়েছে যে এই কুণ্ডে মাতা পার্বতী আর দেবাদিদেব মহাদেব এসে স্নান করতেন। আর সেখানেই একদিন স্নান করার সময় মাতা পার্বতীর একটি কানের এই কুণ্ডের জলে পড়ে যায়। তখন এখানে কালু নামের সেই ব্রাহ্মণ সেই কানেরটি পেয়ে যায়, কিন্তু সেটি মাতা পার্বতীকে ফিরিয়ে দেননি। তাই মাতা পার্বতী সেই ব্রাহ্মণকে শ্রাপ দিয়ে বলেন যে তার ভবিষ্যৎ প্রজন্ম চিরকাল এখানে ডোম হয়েই থাকবেন। তারপর থেকেই এই কুণ্ড মণিকর্ণিকা কুণ্ড নামে খ্যাত। নৌকা করে ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি মণিকর্ণিকা ঘাট হয়ে কাশী বিশ্বনাথ মন্দির। ওখানে একটা লেজার শো হয়, তোমাদের দেখাবো লেজার শোটা। তাই এইটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের করিডোর ঘাট, তার পাশেই হলো মণিকর্ণিকা ঘাট। আর এই করিডোরের এই ওয়ালেই সেই লেজার শোটা হয়। পুরো কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাসটা এখানেই বলে, এটাই তোমাদের দেখাবো আজকে। गंगा नदी के तट पर स्थित है ललिता तीर्थ, जहां क्षेत्र रक्षा करने वाली दुर्गा रूपी ललिता गौरी का निवास है। जिनकी सभी श्रद्धालु सर्व प्रकार संपत्ति लाभार पूजा अर्चना करते हैं। इस घाट की सबसे विशेष बात यह है कि यहाँ शिव के साथ शक्ति के दर्शन भी श्रद्धालुओं को मिलते हैं। घाट के ऊपर गली में मां दुर्गा को समर्पित देवी ललिता का मंदिर विद्यमान है। साथ ही साथ यहाँ काष्ठ एवं ईंट से बना राजराजेश्वर मंदिर भी स्थापित है। भगवान शिव को समर्पित काशी में यह मंदिर नेपाल के पशुपति मंदिर का प्रतीक रूप है। वर्तमान में सुशोभित यह ललिता घाट पूर्व में 3 भागों में विभक्त था। दक्षिण दिशा की ओर से चले तो नेपाली घाट, ललिता घाट
एवं राज राजेश्वरी घाट, इनका उल्लेख सन 1931 में मोती चंद्र जी ने किया था, जहां नेपाली घाट एवं ललिता घाट के पक्के निर्माण का श्रेय नेपाल के महाराजा बहादुर शाह को जाता है, तो वहीं राज राजेश्वरी घाट के निर्माण का श्रेय सिद्धगिरी जी को जाता है। कालांतर में नेपाली एवं राज राजेश्वरी घाट ललिता घाट में ही समाहित हो गए। ऐसी मान्यता है कि अश्विन मास की कृष्णा तृतीया के दिन ललिता तीर्थ में स्नान कर देवी के दर्शन करने से श्रद्धालुओं की सभी मनोकामनाएं पूर्ण होती हैं। सभी जीवों के स्वामी है, जो तीन नेत्र है तथा वो जटाधारी है, पाश, अंकुश और त्रिशूलधारी है। वे अपने सभी भक्तों को आशीर्वाद देकर उन्हें भय से सुरक्षा प्रदान करते हैं। ब्रह्मांड के स्वामी एवं वाराणसी के भगवान श्री विश्वनाथ की हम वंदना करते हैं। मैं आदि नगरी काशी हूं, वही काशी जो स्वयं भगवान शिव के त्रिशूल पर विद्यमान है। सृष्टि के प्रारंभ में महादेव ने जब पृथ्वी पर अपनी दृष्टि डाली तो उन्हें एक भाग चमकता हुआ प्रतीत हुआ। उसी भाग को भगवान शिव ने काशी का नाम दिया। कालांतर में गंगा नदी के तट पर बसी इस काशी नगरी में समय समय पर अनेकों घाट विकसित हुए, जहां श्रद्धालु आकर पूजा अर्चना एवं स्नान किया करते थे। माना तो यह भी जाता है कि यह नगरी एक बहुत सुंदर वन से ढकी हुई थी, जहां पीपल, आम, बरगद, शीशम आदि के वृक्ष हुआ करते थे, जिनकी छाया में बैठ ऋषि मुनि, साधु संत आनंद से तपस्या किया करते थे। इसलिए इस जगह का उल्लेख आनंद वन के नाम से भी किया गया है। जितनी पुरानी काशी नगरी है, उतना ही पुराना यहाँ का काशी विश्वनाथ मंदिर भी है। भगवान शिव को विश्वेश्वर, विश्वनाथ आदि नामों से भी संबोधित किया जाता है, जिनका अर्थ है संपूर्ण विश्व के स्वामी। किंवदंतियों की माने तो सृष्टि के आदि में जब भगवान शिव एवं मां पार्वती पृथ्वी का भ्रमण कर रहे थे, उन्हें यह स्थान बहुत प्रिय लगा। तब मां पार्वती को यहाँ कुछ समय रुकने की इच्छा हुई, तो भगवान शिव अपने लिंग रूप में यहीं स्थापित हो गए। तभी से 12 ज्योतिर्लिंगों में इस मंदिर को विश्वेश्वर मंदिर के नाम से भी जाना जाने लगा, जहां भगवान शिव और माता पार्वती सदैव वास करते हैं। सदियों से इस पवित्र नगरी ने अनेक ऋषि मुनियों, तपस्वियों, धर्म गुरुओं आदि को अपनी ओर आकर्षित किया है। इसके स्वर्णिम पल फिर से एक बार जीवंत करने का प्रयास किया। भगवान शिव को समर्पित काशी विश्वनाथ का यह पावन मंदिर सदियों से करोड़ों श्रद्धालुओं का प्रेरणा स्रोत रहा है।
सदैव के लिए रहेगा। डम 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 रुगाजे भोलेनाथ महेश्वर, डम 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 रुगाजे भोलेनाथ महेश्वर। देवुनि धनुष कमान साधे त्रिनेत्र बाण को शंकरा, देवुनि धनुष कमान साधे त्रिनेत्र बाण को शंकरा। ईश्वरा ईश्वरा ईश्वरा, वाराणसी के हो बसैया हो पिता गजराज के, हो पिता गजराज के। वाराणसी के हो बसैया हो पिता गजराज के, हो पिता गजराज के। तुम सजे माँ पार्वती के मांग में सिंदूर से, तुम सजे माँ पार्वती के मांग में सिंदूर से। गांधी सी सदुवली प्रकाश दीपिक नयन सीमंत है, एक नयन सूर्य की ताप है, एक नयन जब खुल जाए तो जग में करे विनाश है। डम 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 रुबाजे भोलेनाथ महेश्वर, डम 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 रुबाजे भोलेनाथ महेश्वर। हर हर महादेव। লাইট শো দেখে ঢুকলাম মন্দিরের দিকে। ওপাশে একটা আইসক্রিমের দোকান দেখেছি, ভাবছি আইসক্রিম খাবো কি না, ঠান্ডা এখানে, কিন্তু খেলে খাওয়াই যায়। SBI কর্নার, আমার একটু টাকারও তোলার আছে, টাকাও তুলে নেব। এটা হলো গঙ্গা সাইডের এন্ট্রি মন্দিরের। ললিতা ঘাটের গেট হলো এইটা, এইখানেই লাইট শোটা চলছিল পিছন দিকে, ওখান দিয়ে বেরিয়ে এইটা। আর এই যে পুরো মন্দিরের করিডোর। সকালে পুজো দিয়েছি, সকালে মোবাইলটা ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি, তো এখন পাশ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিম নিয়ে নিয়েছি, রিপাবলিক ডে অফার, বাই ওয়ান গেট ওয়ান। 55 টাকায় 2 স্কুপ হয়ে গেল, আর কি চাই জীবনে। তাহলে বন্ধুরা, তোমাদের এই ব্লগ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও থেকে বঞ্চিত না থাকো।
আর এই গান, আর কি চাই। সোলো টিমটা জমে ক্ষীর। এই জায়গাটা ঘুরে নিলাম, আইসক্রিমও খেয়ে নিলাম, দারুণ লাগলো। এই জায়গাটা সত্যিই না এলে বুঝতেই পারতাম না জায়গাটা এতটা সুন্দর। ইভেন এই ছাদের ওপরটা এত সুন্দর, জাস্ট দারুণ লাগলো। এই ছাদের ওপরটা এত ভালো লেগেছে আমার, প্রচণ্ড ভালো লেগেছে। লাস্ট টাইমের জন্য বাবার মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে এখন রাতের ডিনার করে চলে যাব হোটেলে, কারণ কাল ভোরবেলায় ট্রেন রয়েছে আমার, লখনৌ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। ওই যে দেখা যাচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। সকালে গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু এখানে মোবাইল নিয়ে যাওয়া যায় না। এই শেষবার দর্শন করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। রাতের ডিনারটা এই হোটেলেই করে নেব। হোটেলের নাম হলো প্রসাদম, মন্দিরের খুব পাশেই এটা। তো পিৎজা অর্ডার করেছি রাত্রেবেলায়, পিৎজাই খাবো। চিজই খেতে ইচ্ছা করছিল, একেই ভেজ খাচ্ছি, তো চিজটাই খাই, পিৎজাটা বেটার হবে। পিৎজাটা খেতে খেতে মনে হলো পেটটা ভরবে না ঠিক পিৎজাটা, তাই সাথে নুডলস অর্ডার করে দেওয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে ভোর 5:30। 5:30টায় উঠেছি, সরি 5:30 না, এখন 6টা বাজে। উঠে রেডি হলাম, কারণ ট্রেন আছে আমার সকাল 7টায় বারাণসী জাংশন দিয়ে। প্রচণ্ড ঠান্ডা, মানে জমে যাচ্ছি। দেখতে পাচ্ছ এতই ফগ যে নিচে ঘাটও দেখা যাচ্ছে না, পুরো সব সাদা হয়ে আছে। জাস্ট দেখো একবার অবস্থাটা, ঘাটের কি অবস্থা। ব্যাক ক্যামেরা করছি, তোমরা আরো ভালো দেখতে পাবে। দেখো, বুঝতে পারছো? জাস্ট এই মন্দিরটা যেহেতু সামনে, তাই দেখা যাচ্ছে, আর কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ। কোথায় গঙ্গা কোথায় কি কিছুই বোঝা যাচ্ছে না। তবে বেশি দেরি করব না, এখন নেমে যাব নিচে, কারণ গঙ্গা জলও ভরতে হবে। গঙ্গা জল ভরে চলে যাবো সোজা স্টেশন। চলে এসেছি ঘাটে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। ভিজিবিলিটি খুব বেশি হলে
40 থেকে 50 মিটারও হবে না, তারও কম ভিজিবিলিটি। পুরো সাদা সব কিছু। দেখো এটা নাকি গঙ্গার ঘাট, কিছুই দেখা যাচ্ছে না। গুড মর্নিং কুকুরকু। এখানে চিতা বন্ধ, ওখানে চলছে। তো ঠান্ডা, কোথা দিয়ে গঙ্গা জল ভরো বুঝতে পারছি না। চলো দেখা যাক কোথা দিয়ে ভরি। লেটস গো। কোথায় গঙ্গা? ফাইনালি আসলাম গঙ্গার কাছে, কোথা দিয়ে জল ভরো বুঝতে পারছি না। দেখা যাক কোথা দিয়ে ভরি। তো ঠান্ডায় জমে যাচ্ছে হাত। হয়ে গেল গঙ্গা জল নেওয়া, আমি রেডি। পিছনে হোটেল কিছু দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গেছে। তাদের এখানে বসে বসে আগুন পোহাচ্ছে। এবার বেরাবো স্টেশনে। তার আগে চলে এলাম স্টেশন অটো করে। এখনো ফগ নামেনি, ট্রেন লেট। ট্রেন দেখাচ্ছে 8:10, মানে পুরো 1 ঘন্টা 5 মিনিট ট্রেন লেট। এই যে স্টেশন। যাচ্ছি, স্টেশনে ঢুকছি। আর ট্রেন লেট, 7:05 ট্রেন ছিল, দেখাচ্ছে এখন ট্রেন আসবে 8টায়। ট্রেন আসবে কি, মানে এখানে এতটাই ফগ কিছু দেখাই যাচ্ছে না। বহুত ফগ। এসে গেছে ট্রেন নাম্বার 12354, লালকুয়া হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। দেখতে দেখতে আবার একটা ট্রিপ শেষ হয়ে গেল। মন মেজাজ খারাপ হয়ে গেল, তবে অপেক্ষা থাকবে আবার নেক্সট ট্রিপের জন্য। তো তোমরাও সাথে দেখো। গুড বাই, টেক কেয়ার গাইজ।